সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে একটা সময় পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করত সংক্রামক ব্যাধিতে, একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়ে। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ধারাটির পরিবর্তন হয়েছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে হিসেব মতে সমগ্র গ্লোবাল এবং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় ৭৪% মানুষ মৃত্যুবরণ করে অসংক্রামক ব্যাধিতে এবং তার মধ্যে 34% বা 34%ই হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হয়ে মারা যায়। এবং এই বিশাল যে অংশটি রয়েছে, এই বিশাল মৃত্যু অথবা এই রোগের নিয়ন্ত্রণে প্রতিরোধ কিন্তু সর্বোত্তম পন্থা এবং এই যাদের রোগ হয়ে গেছে তাদের নিয়ন্ত্রণটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমরা নতুনভাবে স্বাস্থ্য খাতের সংস্কারের কথা চিন্তা করছি, নতুনভাবে পরিকল্পনার কথা ভাবছে এই সরকার, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি আসা উচিত সেটি হচ্ছে এই অসংক্রামক ব্যাধির নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ। তাই আমাদের আজকের আলোচনার বিষয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের চ্যালেঞ্জ। এবং এ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর সোহেল রেজা চৌধুরী, রোগতত্ত্ব বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এপিডেমিওলজি ও গবেষণা বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এবং জেনারেল সেক্রেটারি এপিডেমিওলজিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ডক্টর সোহেল রেজা চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আসলে যে কথাটি বলছিলাম যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু রোগের ধারারও পরিবর্তন হয়েছে। একটি সময়ে দেখা যাচ্ছে যে সংক্রামক ব্যাধিতে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর মানুষ মৃত্যুবরণ করেছে সে বিষয়ে, কিন্তু ধীরে ধীরে সেটির উন্নয়ন হয়েছে, টিকা আবিষ্কৃত হয়েছে, প্রতিরোধের ব্যবস্থা হয়েছে। কিন্তু যে মানে ডিজিজ অব দ্য মডার্ন এজ, এই যে সময়ের যে প্রেক্ষাপটে যে রোগগুলো, বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস এবং অন্যান্য যে রোগগুলো যেগুলো দেখা যায় প্রতি 6 জনে একজন অথবা প্রতি 4 জনের একজনের মধ্যে আমরা পাচ্ছি, বিশাল জনগোষ্ঠীর মধ্যে তাদের প্রতিরোধের বা এই ডিজিজের জন্য বর্তমান যে অবস্থাটি আসলে কি, আমরা কোথায় আছি বর্তমানে? ধন্যবাদ আপনাকে। আমি যদি বাংলাদেশের কথা বলি তার আগে যদি বিশ্ব যে এটা বলি যে উন্নত বিশ্বে আমরা আগে দেখেছি যে গত শতাব্দীর মাঝামাঝি সময় থেকে এই ধরনের অসংক্রামক রোগ যেগুলোকে আমরা বলি মূলত কার্ডিওভাস্কুলার, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, সিওপিডি বা শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদি রোগগুলো বেড়ে যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওরা যখন চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন সেই সাথে প্রতিরোধের ব্যবস্থার উন্নয়ন করেছে, এখন কিন্তু উন্নত বিশ্বে কার্ডিওভাস্কুলার ডিজিজ এই বেশিরভাগ লোক মারা যায় না, অন্য অন্য রোগে মারা যায় এবং যখনই মারা যায় তার একটা পরিণত বয়সে গিয়ে মারা যায়। কিন্তু আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে চিত্রটা একটু ভিন্ন। আমাদের দেশে যেমন ধরি স্বাধীনতার পরবর্তীতে আমাদের দেশে সংক্রামক রোগ, ডায়রিয়া থেকে শুরু করে টিবি এবং ম্যালেরিয়া, তাছাড়া বাচ্চাদের অসুখ বিসুখ, এগুলো অনেক বেশি ছিল এবং সেক্ষেত্রে আমরা সেভাবেই এটাকে ট্যাকেল করার জন্য কার্যক্রম নেওয়া হয়েছে এবং অনেকাংশে আমরা সফল হয়েছি, আমাদের নেমে আসছে। কিন্তু আমরা যখন মিড-80s, গত শতাব্দীর 80 দশকের মাঝামাঝি থেকে আমরা দেখছি অসংক্রামক রোগ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এখনকার চিত্র যদি বলি, বাংলাদেশে বেশিরভাগ লোক মারা যায় হচ্ছে অসংক্রামক রোগে, মানে প্রায় 70% লোক, এবং এটার মধ্যেও সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে হচ্ছে হৃদরোগ বা স্ট্রোক, যেটাকে আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ একসাথে বলা হয়, এবং তার পরবর্তী হচ্ছে ক্যান্সার, তার পরবর্তী হচ্ছে আমাদের রেসপিরেটরি ডিজিজ ইত্যাদি রোগে মারা যাচ্ছে অ্যাডাল্ট যারা আর কি। তো এটাই শুধু শেষ নয়, কিন্তু মানুষ তো মারা যাবে, কিন্তু মারা যাওয়ার একটা বয়স আছে। মানে আমাদের দেশে যেটা হচ্ছে যে প্রিম্যাচিউর ডেটটা অনেক বেশি। এই সমস্ত রোগে আমরা 70 বছর বয়সের আগেই প্রায় অর্ধেকের মতো যে অসংক্রামক রোগী যারা মারা যাচ্ছেন তাদের প্রায় 40%-এর মতো এই প্রিম্যাচিউর ডেথ হচ্ছে, অপরিণত বয়সে মারা যাচ্ছে। সেটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে। খুবই চমৎকার বললেন যে এই যে একটি মানুষের কর্মক্ষম একটা মানুষ দেখা যাচ্ছে যে সে কর্ম থেকে সরে যাচ্ছে, যে কোনো কারণে হোক, হার্ট অ্যাটাকের কারণে হোক, স্ট্রোকের কারণে হোক। এর ফলে যে মানে বার্ডেন অফ দ্য ডিজিজ, যে এটা সোশ্যাল যে ইম্প্যাক্ট এবং ফিনান্সিয়াল যে ইম্প্যাক্ট যে রয়েছে, এটি পরিবার দেখা যাচ্ছে যে পথে বসে যাচ্ছে একজন মানুষ, কর্মক্ষম মানুষ হওয়ার জন্য। তো এই মানে সোশ্যাল ইম্প্যাক্টটা আসলে আমরা কিভাবে মানে বর্তমানে প্রকট হয়ে ধরা দিচ্ছে? হ্যাঁ, এক সময় আমরা যেটা
সাধারণভাবে ধারণা ছিল এই যে হৃদরোগের কথা বলছি, এগুলো হচ্ছে যারা একটু অবস্থাপন্ন লোকজন তাদেরই হয়, এবং ডায়াবেটিস যেমন অবস্থাপন্ন লোকজন হয়, যাদের একটু ওজন বেশি থাকে, খাওয়া দাওয়া অন্য অতিরিক্ত হয়, তাদের হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গা থেকেই আমরা রোগী দেখছি, রোগী পাচ্ছি। হার্ট ফাউন্ডেশনই বলেন বা আমাদের সরকারি হাসপাতালগুলোতেই বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজন ডায়াবেটিস নিয়ে আসছে, উচ্চ রক্তচাপ নিয়ে আসছে, এবং তার ফলশ্রুতিতে যে হৃদরোগ হচ্ছে সেটা নিয়ে আসছে। কিন্তু এখন এই চিকিৎসা তো অনেক ব্যয়বহুল, এবং বাংলাদেশে আপনি জানেন যে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এবং এটা একটা হৃদরোগের আধুনিক চিকিৎসা করতে গেলে এক ধাক্কায় ৩-৪ লাখ টাকা পর্যন্ত লেগে যায় মানুষজনের। তো এটা আসলে বহন করা খুবই কষ্টকর, বিশেষ করে বেশিরভাগ লোকের জন্যই ধার দেনা করে জমি বিক্রি করে তাদের এই কাজটা করতে হয়। সুতরাং এটা বুঝতেই পারছেন, একটা ফ্যামিলি যেটা অবস্থাপন্ন ছিল সে আসলে নিম্ন স্তরে চলে যায় এই এক অসুখের কারণে, এবং এটা ভয়াবহ রকম একটা ইম্প্যাক্ট ফেলছে আমাদের। খুবই চমৎকার বলছে। অনেকেই দেখা যাচ্ছে তাদের জমি গরু সেগুলো বিক্রি করে দিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে, এবং বলাই হয়ে থাকে যে রোগগুলো চিকিৎসা করতে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। আমি আসলে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে হঠাৎ করে এই যে হঠাৎ করে নয়, গত ৮০ দশক থেকে যেটি বললেন যে এই পরিবর্তনের কারণটি কি, আমাদের জীবনধারার সাথে এমন কোনো পরিবর্তন হয়েছে যার কারণে এই রোগগুলো বেড়ে গেল, বা আসলে কি কি রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে যার কারণে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি? আমি যদি হৃদরোগের কথাই বলি, বা আমাদের সাধারণভাবে অসংক্রামক যে মূল যে 4টি অসংক্রামক রোগের কথা বললাম সেগুলোর কথা বলি, এটার পেছনে কিন্তু আমাদের লাইফস্টাইলের একটা বিরাট ভূমিকা আছে। আমরা যদি রিস্ক ফ্যাক্টরগুলো জানি যে কেন হয়, আমরা পরিষ্কারভাবে জানি যে তামাকের ব্যবহার, আমাদের যদি খাবার দাবারের মধ্যে লবণ বেশি থাকে, অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে, সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা কম করি, ওজন যদি বেড়ে যায়, এবং কোনো কোনো দেশের জন্য প্রযোজ্য এটা অ্যালকোহলের খাবার যদি মাত্রা যদি বেশি থাকে। এখন বাংলাদেশে যদি আমরা দেখি সবগুলোই আমাদের বেড়ে গেছে। আমাদের তামাকের ব্যবহার ভয়াবহ, এখন বিশ্বের একটা অন্যতম দেশ যেখানে তামাক ব্যবহার হয়, বোধ স্মোকিং, সিগারেট, বিড়ি থেকে শুরু করে জর্দা, সাদা পাতা, গুল, সেটা সবই আমাদের। জর্দা, সাদা পাতা, গুল যেমন ক্যান্সারের জন্য দায়ী, আবার স্মোকিং ক্যান্সারের জন্য এবং হার্টের ডিজিজের জন্য দায়ী। সুতরাং এটা একটা বিরাট রিস্ক ফ্যাক্টর, এবং সবাই আমরা এক্সপোজ। তারপর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা ক্রমান্বয়ে মেকানাইজড হয়ে গেছে আমাদের জীবন, এবং আমরা এখন কাজকর্ম, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সাথে কাজকর্ম, বসে বসে কাজ করার একটা প্রবণতা বেড়ে গেছে, সেটা একটা আছে। এবং খাবার দাবার, অর্থনৈতিক উন্নতি হয়েছে, মানুষের হাতে টাকা পয়সা আছে, এবং তারা এখন ভালো খাবার খাচ্ছে, কিন্তু ভালো অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে। ভালো খাবার বলছি না, অস্বাস্থ্যকর হচ্ছে, এবং তেল চর্বি বেশি খাওয়া, লবণ বেশি খাওয়া, প্রসেস ফুড অনেক বেশি এখন মানুষ খাচ্ছে, বাইরে খাচ্ছে। এগুলো কিন্তু আসলে স্বাস্থ্যকর না। আমরা গবেষণায় দেখেছি, যেটা আমরা বলি যে ফলমূল শাকসবজি খেতে হবে, খুবই কম পরিমাণ লোক ফলমূল শাকসবজি খাচ্ছে। এই যে পরিবর্তন আমাদের জীবন আচরণের, এটা কিন্তু আমরা 90 দশকে প্রথম থেকে দেখছি, যখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিটা খুব দ্রুত বেড়েছে। কিন্তু সেই সাথে আমাদের মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি যে এগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো এই জায়গাটাতে একটা মিসম্যাচ হয়ে যাওয়াতে এই লাইফস্টাইলটা মারাত্মক রকমভাবে আমাদের সোসাইটিতে প্রিভেল করেছে। এই যে আমাদের আনহেলদি লাইফস্টাইল যেটা বলছে, প্রিভেল করেছে। এখন তো শুধু শহরাঞ্চলে না, গ্রামাঞ্চলেও একই রকম অবস্থা আমরা দেখছি। তো সেটার অবধারিত ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে অসুখ বিসুখ, বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ বেশি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আমরা যদি আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং রোগসমূহ যদি আমরা চিন্তা করি আর কি, নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে বর্তমানে সবচেয়ে গ্রেডিংয়ে বোধ হয় সর্বোচ্চ অবস্থায় হৃদরোগের বা স্ট্রোকের যেটি রয়েছে, এবং একই সঙ্গে তার যে প্রিভিলেন্ট যে জায়গাগুলো, বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, এটি আমাদের এখন মূল চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এবং আমি আসলে একটি জিনিস জানতে চাই যে বয়সের সাথে আগে একটি সীমারেখা ছিল, যে আমরা ধরে নিতাম যে 40-এর আগে এ ধরনের রোগের কথা অনেক সময় ভাবতাম না, বিশেষ করে হৃদরোগের কথা তো অনেক সময় মানুষ ভাবেই না। কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটটি কিন্তু একেবারেই ভিন্ন রকম। আমরা যদি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাই অথবা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাই, আপনি প্রতিদিনই হয়তো দেখবেন যে অনেক ইয়াং এজ পিপল এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো এই যে বয়সের যে এই আর্লি বা ডিটোরিয়েশনটা হলো, অথবা এটা তো একটা বড় ধরনের ইম্প্যাক্ট রয়েছে আমাদের সোসাইটিতে, এই বয়সের সাথে এই ব্যাপারটি আসলে কেন এরকম নিচে নেমে আসলো?
ওই যেটা বললাম যে রিস্ক ফ্যাক্টর লেভেলগুলা আরো খুব বেড়ে গেছে। বেশি এবং এটা আমরা অনেক ছোটবেলা থেকে এক্সপোজড। একদম। হ্যাঁ, একদম এই যে তামাকের ব্যবহারে আমাদের অনেক ইয়াং ছেলেপেলে এখন 15-16 বছর থেকেই রেগুলার সিগারেট খাওয়া শুরু করে। তো আপনি যদি খেয়াল করবেন আমাদের হাসপাতালেও আমরা দেখেছি যারা ইয়াং হার্ট অ্যাটাক নিয়ে আসে তাদের মধ্যে যে এস্টাবলিশ রিস্ক ফ্যাক্টর যেগুলো ওজন বেড়ে যাওয়া, হাইপারটেনশন ভুগছে, তারপর ডায়াবেটিস, সেগুলো কিন্তু পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় মূলত হচ্ছে তামাকের ব্যবহারটা, অতিরিক্ত তামাকের ব্যবহার। হ্যাঁ, তো সেটা একটা আছে এবং ছোটোবেলা থেকেই আমরা এই ধরনের রিস্ক ফ্যাক্টরে এক্সপোজ। আমি যদি স্মোক নাও করি, আমার আশেপাশে সবাই যে স্মোক করছে সেটাতেও কিন্তু আমার ক্ষতি হচ্ছে। তো সেটা তো আমরা এতদিন খেয়াল করিনি। এখন দেখতে পাচ্ছি যে একটা স্কুলের বাচ্চা যখন স্কুলে যাচ্ছে যে রাস্তা দিয়ে, তার আশেপাশে দাঁড়িয়ে দোকানপাটে যারা স্মোক করছে সেটাও তার জন্য ক্ষতিকর। কিন্তু এটা তো আমরা বন্ধ করতে পারছি না। এই জন্য এই বাচ্চাগুলা একটু বয়স হলেই, 40 বছর বয়স হলেই তাদেরকে আক্রান্ত করছে, এটি একটু বলেছেন। আমি আরেকটা বিষয় জানতে চাই যে আসলে জেনেটিক কোনো প্রিডিসপোজিশন রয়েছে কিনা, অঞ্চল ভিত্তিক। হ্যাঁ, মানে আমরা অনেক সময় ধরে নেই যে আমাদের সাধারণভাবে সাউথ এশিয়ান, দক্ষিণ এশিয়ার পপুলেশনের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেশি থাকে যদি আমরা ককেশিয়ান বা হোয়াইট স্কিন বা এদের সাথে বা সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনের সাথে তুলনা করা হয়। সাউথ এশিয়ানদের বা দক্ষিণ এশিয়ার, বিশেষ করে আমাদের বাঙালি যারা আছেন, মানে এই এই ধরনের আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা সাউথ ইন্ডিয়াতে যারা বসবাস করছেন তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। এটা যারা যুক্তরাজ্যে বসবাস করছেন তাদের মধ্যে গবেষণা করে দেখা গেছে এবং যারা আমেরিকাতে বসবাস করছেন তাদের মধ্যে গবেষণা করে দেখা গেছে। এর বেশ কিছু কারণ আছে। জেনেটিক প্রিডিসপোজিশন একটা হতে পারে, আমাদের খাবার দাবারের ধরনও আলাদা, যেটা কিনা আমাদের এই যে মূল কারণ যেটা রক্তনালীতে চর্বি জমার যে প্রবণতা, আমাদের খাবার দাবারের কারণে বা আমাদের এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করার কারণে এটা কি বলে রেটটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এটা সত্যি। আমি একটু খুব গুরুত্বপূর্ণ কথা শুনেছি আপনার কাছ থেকে যে পরিবারে যে আমরা প্রতিদিনের খাবারটি খাই তার মধ্যে লবণের যে পরিমাণটি, বিশেষ করে অনেকেরই ধারণা যে আমরা এক্সট্রা যে সল্টটি নেই, টেবিল সল্ট বা পাতে লবণটি নিচ্ছি, এটি কিন্তু একেবারেই সারা বাংলাদেশে মানে ব্যাপকভাবে সবাই অভ্যস্ত এবং অনেকের ধারণা যে লবণটি ভেজে খেলে অথবা রক সল্ট খেলে বা এইতে কমবে। তো এই বিষয়ে আপনাদের একটি গবেষণা বা অংশ হিসেবে রয়েছে যে কিভাবে সল্ট বার্ডেনটা কমিয়ে এটাকে প্রতিরোধ করা যায়। এই লবণের বিষয়টি যদি একটু বলতেন আমাদের। লবণের বিষয়ে বলবো, যেটা হচ্ছে যে আমরা যে উচ্চ রক্তচাপের কথা বললাম, সেটা একটা অন্যতম কারণ হচ্ছে লবণের ব্যবহার। আমরা এবং আমাদের দেশে বেশ কম বেশি সবাই আমরা অতিরিক্ত লবণ খাই। যেমন WHO বা বিশ্ব স্বাস্থ্য সেটা 5 গ্রাম বলেছে, আমরা এখানে 9 থেকে 10 গ্রাম খাচ্ছি। এবং এটা কোথা থেকে খাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের যে টেস্ট, যেটা আমরা পছন্দ করি লবণ বেশি খেতে, সেজন্য রান্নার সময় লবণ বেশি অ্যাড করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের যে প্রসেস ফুড, এখন প্যাকেজ ফুড অনেক মানুষজন খায়, বাইরে খাবার খায় এবং লবণ সেই জায়গায় লবণ বেশি দেওয়া হয়, এটাকে শেলফ লাইফ বাড়ানোর জন্য অথবা টেস্টি করার জন্য। তো এখন আমরা জানি যে লবণ ব্যবহার কমাতে হবে এবং পৃথিবীর অনেক দেশেই লবণ ব্যবহার ইনটেক কমিয়ে নিয়ে আসছে, জাপানের থেকে শুরু করেন বা ইউরোপের দেশগুলোতে শুরু করেন। তো আমাদেরও আসলে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে মানুষজন যেন লবণ কম খায়। একটা হচ্ছে মানুষকে জানানো যে কম রান্নায় আস্তে আস্তে কমাবে, ওই যে আলগা লবণ খাবে না সেটা। আরেকটা হচ্ছে যে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখন প্রসেস ফুডগুলোকে কন্ট্রোল করা। এটি খুবই চমৎকার করে বলেছেন। আমরা যদি একটু রোগের মধ্যে ফিরে আসি, বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা একটি পরিবারের কথা যদি চিন্তা করি তাহলে সেই পরিবারের 2-3 জন সদস্য, কেউ ডায়াবেটিস, কেউ উচ্চ রক্তচাপ অথবা উভয়ে আক্রান্ত, এবং সেটি শুধুমাত্র শহর কেন্দ্রিক না, সেটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য। তো সেই ধরনের রোগটিকে প্রতিরোধের জন্য, বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য আমাদের আসলে কি ধরনের সতর্কতা প্রয়োজন একটি পরিবারে একদম শুরু থেকেই আমরা কিভাবে ধারণ করতে পারি? এটা তো আসলে আমরা হৃদরোগ প্রতিরোধ বা এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধের, বিশেষ করে হৃদরোগ, আমরা লাইফ কোর্স অ্যাপ্রোচ, এটাকে একেবারে ছোটোবেলা থেকেই আমাদের জন্মের আগে ইনফ্যাক্ট বলা হয়ে থাকে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন যদি মায়ের নিউট্রিশনের ঘাটতি থাকে সেটা ভবিষ্যতে ওই বাচ্চার হৃদরোগের কারণ হতে পারে। হ্যাঁ, সুতরাং এই জন্য বলা হয় একেবারে মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের নিউট্রিশনটা আমাদের এনশিওর করতে হবে যদি আমরা হৃদরোগ বা নন কমিউনিকেবল প্রিভেন্ট করতে চাই ভবিষ্যতে।
সুতরাং আমাদের ম্যাটার্নাল চাইল্ড হেলথও গুরুত্ব দিয়ে দেখতে হবে এখানে। নিউট্রিশন একটা ইম্পর্টেন্ট জায়গা। আর জন্মের পরপরই বাচ্চাদেরকে এই ধরনের টেস্টি ফুডে এক্সপোজ না করাটা দরকার। এই জন্য পরিবারের মধ্যে বাইরের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করে, লবণ কম দিয়ে এবং বাচ্চাদেরকে হেলদি বিহেভিয়ারে এক্সারসাইজ করা ইত্যাদি একটা এনভায়রনমেন্টে রাখা। আমরা আসলে ডক্টর সোহেল রেজা চৌধুরীর সাথে এতক্ষণ যে আলোচনায় এসেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে অসংক্রামক ব্যাধি একটি বার্ডেন বা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং আসলে একটি নতুন বাংলাদেশে প্রত্যয়ে যে স্বাস্থ্য খাতে যে সংস্কার চলছে সে বিষয়ে আমরা নতুন কি কি ধারাবাহিক সুরক্ষা নিতে পারি এই অসংক্রামক রোগের ক্ষেত্রে সে বিষয়ে কথা বলেছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে উভয় জায়গাটিতে কাজ করছেন। এই উভয় জায়গাটিতে কাজ করার ক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা এই তথ্যটি নিতে চাই যে এই অসংক্রামক ব্যাধি বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রেক্ষাপটটিকে আসলে কিভাবে দেখছেন এবং আমরা আসলে কি ধরনের উন্নয়নের ক্ষেত্রে এগোতে পারি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে। ধন্যবাদ। আপনি যদি খেয়াল করেন যে অসংক্রামক রোগ তার ভিতরে কার্ডিওভাস্কুলার ডিজিজ, বিশেষ করে আমি বলবো অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, অ্যাজমা, সিওপিডি অ্যান্ড স্ট্রোক। এই ধরনের লিড কজগুলোর ভিতরে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে নাম্বার 1 প্রধানতম কারণ মৃত্যুর ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি এখন ধরি। এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অথবা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং এখন আমরা ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের সাথে কাজ করছি, আমরা যেটা দেখছি যে সবাই চাচ্ছেন সব সোসাইটির তরফ থেকে যে কেমন করে হার্ট কেয়ার এভরিওয়্যার ফর এভরিওয়ান আমরা দিতে পারি। এবং এটার জন্য দুইটা জিনিস আমাদের দরকার। একটা হচ্ছে যেমন প্রতিরোধ করার দরকার, এবং আমি খুবই হ্যাপি যে এই অনুষ্ঠানে আমাদের সোহেল রেজা চৌধুরী আছে। সোহেল অনেক কাজ করছে বাংলাদেশে এবং সঠিকভাবেই আইডেন্টিফাই করেছেও যে আমাদের দেশের একটা উঠতি পপুলেশনে এটা একটা বিরাট থ্রেট। এটা আমরা যেরকম সাউথ এশিয়ান যারা ইংল্যান্ডে কাজ করে বসবাস করে অথবা সাউথ এশিয়ান যারা আমেরিকায় বসবাস করে, আমরা দেখছি যে এদের জেনেটিক কনস্টিটিউশন এবং এনভায়রনমেন্টাল কারণ সব মিলিয়ে তাদের রিস্কটা কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য অনেক হাই। তো এটার জন্য আমাদের যেরকম একটা প্রতিরোধমূলক একটা কৌশল থাকার দরকার, স্ট্র্যাটেজি থাকার দরকার, তেমনিভাবে আক্রান্ত হওয়ার পরে আমরা কিভাবে সেই রোগীর চিকিৎসা দিতে পারি, অ্যাক্সেস টু হেলথ কেয়ার, সিস্টেম অফ কেয়ার এবং অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার দিতে পারি, এই দুইটা চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমি 2005 সাল থেকে বাংলাদেশে কাজ করছি। আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের দুইজন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার মালিক এবং আমাদের অধ্যাপক একে আজাদ খান, তাদের সংস্পর্শে এসে বাংলাদেশে কাজ করার আমার সুযোগ হয়েছে। তো আমি দেখি যে আমাদের নেশন ওয়াইড একটা স্ট্র্যাটেজির দরকার, যেটাতে আমরা এই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি, যাতে করে যারা ভালনারেবল, যাদের এই রোগটা হওয়ার জন্যে যে মেটাবলিক মিলিউ আমরা বলি, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া, ফ্যামিলি হিস্ট্রি এবং একটা বিরাট মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর স্মোকিং, এগুলোর বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে আমাদের এই রোগের সংক্রমণ থেকে আমরা রক্ষা পাব, যাতে করে আমাদের এই প্রিভেনশন বা প্রতিরোধমূলক ব্যবস্থাটা শক্ত হয়। এবং একই সাথে আমাদের শুধু ঢাকা না, ঢাকার বাইরেও হার্ট অ্যাটাক হলে এই যে চিকিৎসা দেওয়া এবং রোগীর জীবন রক্ষা করা, তার জন্যে আমাদের একটা পরিকল্পনা থাকা উচিত। আমাদের একটা নেশন ওয়াইড একটা নেটওয়ার্ক থাকা উচিত হার্ট অ্যাটাকের চিকিৎসাটি নিয়ে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর চৌধুরী হাফিজুল আহসান। আমরা অনেক আগেই ইনভলভ করে
বিভিন্ন সেন্টারে এদেরকে জি, জি। নিয়ে এসে চিকিৎসা দিয়ে জি, রোগীকে জি। রক্ষা করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর চৌধুরী হাফিজুল হাসান। আমরা ফিরে আসবো আপনার কাছে, তার আগে আমি একটু ডক্টর সোহেল রেজা চৌধুরী আপনার কাছে ফিরে আসি যে ডক্টর চৌধুরী হাফিজুল হাসান যে কথাটি বললেন যে এটা ন্যাশনাল পলিসি লেভেলে এই প্রতিরোধের জায়গাটি এবং নেটওয়ার্ক থাকাটা খুব জরুরি, জি। বিশেষ করে হার্টের চিকিৎসার ক্ষেত্রে, কারণ এটা আসলে খুব টাইম বাউন্ড একটা ক্রিটিক্যাল কেয়ার, যে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। আমরা জাতীয় পর্যায়ে ন্যাশনাল পলিসি লেভেলে কোথায় আছি আপনার কাছ থেকে একটু জানতে চাই। হ্যাঁ, হাফিজ ভাই খুব ঠিকভাবে বলেছেন। আমাদের যদি এই হৃদরোগ, তো একটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে প্রতিরোধ। এখন আমাদের যদি কন্ট্রোল করতে হয়, মানে যাদের হার্ট অ্যাটাক হচ্ছে বা যাদের হার্টের অসুখ হচ্ছে, তাদের কিন্তু সঠিক চিকিৎসা দিতে হবে, সেই ব্যবস্থার উপর গুরুত্ব দিতে হবে। এবং সেটা যেটা প্রাইমারি কেয়ারে দেওয়া সম্ভব, বা আমাদের উপজেলা হাসপাতালগুলোকে, আমি এটা পাবলিক সেক্টরের কথা বলছি, জি। উপজেলা হাসপাতালগুলোকে সেইভাবে আমাদের তৈরি রাখতে হবে যেন একটা হার্ট অ্যাটাক হলে খুব তাড়াতাড়ি লোকজন সেখানে ডায়াগনোসিস করতে পারে এবং ডায়াগনোসিস করার পর চিকিৎসা দিয়ে এটাকে রেফারেল সেন্টারে পাঠাতে পারে। এই যে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং এতে লাইফ সেভ করা, এটা আমাদের উপজেলা হাসপাতালগুলোকে তৈরি করতে হবে এভাবে। হ্যাঁ, কিন্তু এখনও আমাদের কিন্তু ল্যাকিং আছে। আমাদের অনেক সময় আমরা খুব তাড়াতাড়ি রেফার করে দিই, রোগী নেই না, ভর্তি করি না, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ আছে, সেই জায়গাটা গুরুত্ব দিতে হবে। আরেকটা হচ্ছে স্ক্রিনিং। আমাদের দেশে যে এই যে হৃদরোগের যে কারণগুলো, সরাসরি কারণগুলো, হাইপারটেনশন, ডায়াবেটিস অন্যতম, এগুলো খুব কম লোকই জানে যে তার উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে। এই স্ক্রিনিংয়ের একটা সিস্টেমেটিক স্ক্রিনিং করতে হবে। এই ব্যবস্থাটা না করে, এবং স্ক্রিনিং করার পরে যারা ডিটেক্টেড হবে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা, এই দুটো জিনিস না করলে আসলে আমরা কমিয়ে আনতে পারবো না। আমরা এই যে অসংক্রামক ব্যাধির মানে সংস্কারের ক্ষেত্রে, মানে প্রতিরোধের এবং নিয়ন্ত্রণের সংস্কারের ক্ষেত্রে কিছু তথ্য আমরা আসলে আজকে আলোচনা করেছি, এবং আমরা বর্তমানে স্বাস্থ্য খাতে যে সংস্কারে আছি, এই অসংক্রামক ব্যাধির ক্ষেত্রে কি কি ধরনের সংস্কারের কথা আমরা চিন্তা করতে পারি, আপনি যদি আমাদেরকে এই প্রসঙ্গে একটু কিছু কথা বলেন আর কি। আমি যদি প্রথমে আলোচনা করি যে আমাদের প্রতিরোধের জায়গাটা আমাদের দেখতে হবে যে কোন কোন কারণে, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটা প্রধানতম কারণ মৃত্যুর, বিশেষ করে আমাদের দেশে এটা একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ তুলনামূলকভাবে আমাদের দেশে অনেক কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। এবং আমরা যদি সেই দিকে তাকাই তাহলে আমাদের আইডেন্টিফাই করা উচিত যে কোন কোন কারণে all the conventional risk factors, hypertension, diabetes, cholesterol high, obesity, smoking, এটার সাথে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে এই জিনিসগুলো আমাদের দেশে কিন্তু আমরা অনেক আগেই আইডেন্টিফাই করতে পারি, এবং তার জন্য যদি আমরা এটার ইফেক্টিভ চিকিৎসাও দিতে পারি আমাদের নন কমিউনিকেবল ডিজিজ কর্নারগুলাতে, এবং একটা সিস্টেম যদি আমরা তৈরি করতে পারি, যদি এদের থেকে যদি জটিলতা হয় বা হার্ট অ্যাটাক হয়ে যায় বা হাইপারটেনশন আনকন্ট্রোলড, তার থেকে কিডনি ডিজিজ, এই যে ডায়াবেটিসের কমপ্লিকেশন, এই যে রোগীদের আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা যদি ফিল্টার করে নিয়ে আসতে পারি, যেমন প্রাইমারি কেয়ার সেন্টার, সেকেন্ডারি কেয়ার সেন্টার, টার্সিয়ারি কেয়ার সেন্টার, দেন উই হ্যাভ এ বিগ সেন্টার, এইভাবে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের রোগীদের একটা আস্থা থাকবে, এবং আমরা বলতে পারবো যে সবারই এই হেলথ কেয়ারে একটা অ্যাক্সেস আছে। এই পাশাপাশি আপনি যেটা বললেন, যেটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত, আমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মডেলটা ফলো করতে পারি। যেমন আমেরিকাতে আমরা কিন্তু স্ট্রাগল করি, যে প্রিভেন্টিভ সাইডটা কিন্তু আমরা স্ট্রাগল করি, আমরা কিন্তু অনেক বেশি খরচ করি এই ডিজিজ হয়ে যাওয়ার পরে। আমাদের দুইটার দিকেই আমাদের গুরুত্ব দিতে হবে, এবং আমাদের পক্ষে সম্ভব। আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক খুব শক্তিশালী। আমরা এই ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে আমরা যদি বিশেষজ্ঞ ডাক্তারদেরকে একটা নেটওয়ার্কে রেখে তাদেরকে যদি ডিস্ট্রিবিউট করে দিই বিভিন্ন এলাকার রোগী বিভিন্ন বিগ সেন্টারগুলোতে, তাহলে কিন্তু আমরা ট্রিয়াজ করে ওই কমপ্লিকেটেড রোগীদেরকে, হার্ট অ্যাটাকের রোগীদেরকে আমরা কিন্তু সেন্টারে এনে চিকিৎসা দিতে পারব। তো এই দুটার জিনিসই আমাদের করা উচিত একই সাথে পাশাপাশি। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যে আমাদের এনশিওর করা উচিত, নিশ্চিত করা উচিত যে আমাদের দেশের মানুষ যেন কাঙ্ক্ষিত সেবাটা পান, যেন আস্থা থাকে, এবং একই সাথে যেন একটা দিশাহারা না হয়।
কারণ আমি যদি আজকে বাগেরহাট বা পাবনায় আমার যদি কোনো রোগীর হার্ট অ্যাটাক হয়, তার দিশেহারা অবস্থা যে কোথায় যাব কি করব। কিন্তু যদি লোকালি আমাদের যদি একটা অ্যাক্সেস অফ হেলথ কেয়ার থাকে, নেটওয়ার্ক থাকে, ওই নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আমরা রোগীদেরকে গাইডেন্স দিতে পারবো যে আপনি কোথায় গেলে এটা দ্রুত জি। চিকিৎসা পাওয়া যাবে। যেটা আপনি বললেন যে হার্টের বিষয়ে টাইম সেন্সিটিভিটি, টাইম মানে ট্রিটমেন্ট ডিলেড, অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট ডিনাইড। তো এইটা আমাদের মনে রেখেই কিন্তু আমাদের পরিকল্পনা করা উচিত। একেবারে একেবারে যথার্থ বলেছেন, অসংখ্য ধন্যবাদ ডাক্তার চৌধুরী হাফিজুল হাসান। আমরা আমরা এবারে ডাক্তার সোহেল রেজা চৌধুরীর কাছে একটু শুনে আসি যে আসলে বর্তমানে যে এনসিডি কর্নার বা নন কমিউনিকেবল ডিজিজ কর্নার অনেকগুলো চালু হয়েছে বাংলাদেশে, প্রায় 200টির মতো, এবং সেটি কোন প্রেক্ষাপটে আসলে আপনারা শুরু করলেন, সেখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি যতদূর জানি, এবং বর্তমানে এর চ্যালেঞ্জগুলো কী কী? বিশেষ করে আমরা অনেক জায়গায় শুনেছি যে ধারাবাহিক যে ওষুধের যে সরবরাহটি সেটি বিঘ্নিত হচ্ছে, অনেকেই আশাহত হচ্ছেন। এই জায়গাটির এই চ্যালেঞ্জটিকে কীভাবে আপনারা নিচ্ছেন? ধন্যবাদ। আপনি আসলে ঠিকভাবে বলেছেন। আমরা সরকারের সাথে 2018 থেকে একটা প্রকল্পের মাধ্যমে বিদেশি সাহায্য সংস্থা রিজলভ টু সেভের একটা গ্র্যান্টের আওতায় সরকারের সাথে খুব ক্লোজলি এনসিডি কর্নার নিয়ে কাজ করছি। বিশেষ করে আমরা সিলেটে শুরু করেছিলাম, এখন এটা সারা বাংলাদেশে হার্ট ফাউন্ডেশন দেখছে প্রায় 200টার মতো উপজেলা। এর বাইরেও অন্য কিছু অর্গানাইজেশন আছে, যেমন জাইকা আছে, তারপরে আমাদের ব্র্যাকও কাজ করছে। এরকম মিলে প্রায় 250টার মতো উপজেলাতে এখন এনসিডি কর্নার খুব অ্যাক্টিভলি কাজ করছে। এখন এই 4-5 বছর কাজ করতে গিয়ে আমাদের বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। আপনি যদি উপজেলা হাসপাতালগুলোতে যান, এখন এটা কিন্তু একটা সবচেয়ে বেশি সংখ্যক সেবা গ্রহীতা ওই এনসিডি কর্নারই আসে। এখানে লাইন ধরে লোকজন আসে। কেন আসে? এখানে একটা চমৎকারভাবে টিম গঠন করা হয়েছে। নার্স থাকে, টেকনিশিয়ানরা থাকে বা স্যাকমো থাকে, এবং ডাক্তার সাহেব হাইপারটেনশন অথবা ডায়াবেটিস, বর্তমানে শুধু হাইপারটেনশন ডায়াবেটিসকেই দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে এখানে রেসপিরেটরি ডিজিজটা অ্যাড করা হবে। তো সেটা চিকিৎসা দিচ্ছেন এবং ফলো আপের একটা সিস্টেম তৈরি করা হচ্ছে, এবং ডিজিটালি আমরা মনিটর করছি কে আসছে না, এবং যারা আসছে না তাদেরকে আবার টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে। এটা সরকার থেকে করা হচ্ছে, এবং তারপরে আবার ফোন কল করে আমরা হার্ট ফাউন্ডেশন থেকে যিনি আসছেন না তাকে আনার ব্যবস্থা করা হচ্ছে। তো এই কাজ, এটা খুব জনপ্রিয় একটা উদ্যোগ এবং চলছে লোকজন। কিন্তু কিছু সমস্যা আছে। আমরা জানি যে এই ডায়াবেটিস এবং হাইপারটেনশন যদি নিয়ন্ত্রণ রাখতে হয়, ঔষধ রেগুলার খেতে হয়, লাইফস্টাইল পরিবর্তনের সাথে সাথে ঔষধটা খেতে হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কিন্তু আমরা অনেক সময় দেখি যে ঔষধের সরবরাহ আমরা সঠিক সবসময় থাকে না। তো যখনই থাকে না, আমরা দেখি যে আমাদের লোকজন ওষুধ খাওয়া বন্ধ করে দেন অথবা অনিয়মিত হয়ে পড়েন, তো কন্ট্রোল রেটটা কমে যায়। তো আমাদের টার্গেট হচ্ছে যে বাংলাদেশে আমরা যে এনসিডি কর্নারে যে সমস্ত রেজিস্টার্ড পেশেন্ট আছে তার অ্যাটলিস্ট 70% যেন কন্ট্রোলে থাকে। তাহলে আমরা বলতে পারবো একটা বিরাট ইম্প্যাক্ট স্ট্রোক এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রিভেনশন ইম্প্যাক্ট করছে। এখন ওষুধ সরবরাহ একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আর একটু খতিয়ে দেখেছি কেন, যে ওষুধ যেটা কেনা হয় সেটা আমাদের অপারেশন প্ল্যান থেকে কেনা হয়, অথবা নিজেরাও কিনতে পারে, আমাদের উপজেলার অফিসাররাও কিনতে পারেন, ইউএইচএফপিরাও কিনতে পারেন। তো এখন অপারেশনাল প্ল্যানে যে টাকাটা বরাদ্দ থাকে এনসিডির জন্য, সেটা আসলে খুবই অপ্রতুল। অন্য অপারেশনাল প্ল্যানে যেই টাকা আছে, কিন্তু আমাদের কিন্তু বার্ডেন সবচেয়ে বেশি এনসিডির, কিন্তু সবচেয়ে কম টাকা হচ্ছে এনসিডিতে। এই জিনিসটা খেয়াল করা দরকার। এবং ওষুধের দাম আমাদের দেশে বেশি। আমরা যেই এনসিডি যেই টাকা দিয়ে ওষুধ, যে পরিমাণ ওষুধ কেনে, বাইরের দেশে এর চেয়ে অনেক বেশি ওষুধ কেনা যেত। কিন্তু এটা আমরা স্বাধীনতা থাকতো যদি ওষুধ কেনা, কিন্তু ইডিসিএল থেকে নিতে হয়, সেটা একটা। আরেকটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে আমাদের ইউএইচএফপিরা যে ওষুধ কিনতে পারেন, ওদের এই সক্ষমতাটা আরেকটু বৃদ্ধি করা দরকার। ওদের একটা লিমিট করে দেওয়া আছে, ওরা যেন এই ধরনের ওষুধ কিনতে পারেন এবং কিনলে এই সরবরাহটা সঠিক থাকে, সেই ব্যাপারে নজর দেওয়া দরকার। এটা করলে আমরা ডায়াবেটিস ও হাইপারটেনশন একটা বিরাট সংখ্যক লোকের কন্ট্রোলে রাখতে পারবো। এবং একই সঙ্গে এটিও আসলে প্রণিধানযোগ্য যে স্বাস্থ্য খাতের যে সংস্কার চলছে, তাতে এই অসংক্রামক ব্যাধির যে নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে এনসিডি কর্নারকে আসলে সব মানে অগ্রাধিকার দেওয়া উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত। এটা আমাদের দেশে একটা বিরাট ইম্প্যাক্ট ফেলছে, এবং বর্তমানে তো বললাম 250টার মতো আছে। এটাকে আসলে অপারেশন প্ল্যানে, নেক্সট অপারেশন প্ল্যানে এটাকে সারা বাংলাদেশে অবশ্যই নেওয়া উচিত। আমি একদম খুব স্বল্প সময়ের জন্য ডাক্তার চৌধুরী হাফিজুল হাসান আপনার কাছে ফিরে আসি, যে একেবারে শেষ 30 সেকেন্ডে যদি একটি পরামর্শ আমাদের জন্য দেন, যে অসংক্রামক ব্যাধির জন্য আমাদের এই মুহূর্তে কি করণীয় রয়েছেন।
আমার মনে হয় আমাদের খুব গুরুত্ব দেওয়া উচিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে, এই কারণে যে এইটার যে ইফেক্ট, আমরা হয়তো তেমন সিমটম নাই, এই জন্য আমরা হয়তো অনেক সময় ইগনোর করি, আমরা ওষুধ খাই না, টেস্ট করাই না, আমরা আমাদের স্বাস্থ্য সেবাটার নিজের স্বাস্থ্য নিজে খেয়াল করি না। কিন্তু যখনই হার্ট অ্যাটাক হয় বা স্ট্রোক হয় বা কিডনি ডিজিজ হয়, তখন কিন্তু ডাউনস্ট্রিম কস্ট অনেক বেশি। সুতরাং মানে যেটা বলে না, সময়ের 1/4 অসময়ের 10/4। তো আমাদের এটা আমাদের জাতিগতভাবে আমাদের পরিকল্পনায় থাকা উচিত যে আমরা কেমন করে সারা দেশের মানুষের জন্যে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কিভাবে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারি, যাতে করে আমরা এই রোগ নির্ণয়, রোগের নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ এবং এর যে জটিলতা, তার জন্য যে ভয়াবহ পরিণতি, সেটার থেকে আমরা যেন জি, আমাদের একটা জি আউটকাম যেন ভালো হয়। অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সংক্ষিপ্তভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের সঙ্গে বলেছেন। নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার পরবর্তীতে দেখা হবে, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর সোহেল রেজা চৌধুরী, আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ অসংক্রামক ব্যাধির নানাবিধ কথা বলেছি। আমাদের জাতীয় পলিসিতে কিভাবে আসলে সেটি গুরুত্বের সাথে নেওয়া উচিত সে বিষয়ে আমাদের আজকে আলোচকরা সে বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। আশা করছি ভবিষ্যতে এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হবে এবং আমরা অসংক্রামক ব্যাধির হাত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।